উপমহাদেশের প্রায় সব প্রাচীন দুর্গ নিয়েই যুগ যুগ ধরে নানা লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে। এছাড়াও আছে কিছু অভেদ্য রহস্য। একজন আধুনিক মনস্ক লোকের কাছে এসব লোককাহিনী ও বিশ্বাসগুলো গুজব এবং হাস্যকর মনে হতে পারে, তবুও বহু সংখ্যক লোক এই বিষয়গুলোকে আজও বিশ্বাস করে। ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক দুর্গগুলোর একটি। এটি বাংলাদেশে মুঘল স্থাপত্যকলার অন্যতম বড় একটি নিদর্শনও। এটি যেমন সুপ্রাচীন, এর সুদীর্ঘ ইতিহাসও তেমন রয়েছে অনেক রহস্যও। লালবাগের দুর্গ বা কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে, তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হলো এর রহস্যময় গোপন সুড়ঙ্গ। কেল্লার এই গোপন সুড়ঙ্গটি প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আর আমরা জানি, নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের প্রকৃতি। তেমনি এই সুড়ঙ্গ নিয়েও মানুষের কৌতূহলের যেন শেষ নেই। লোকমুখে প্রচলিত এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না। তাই কর্তৃপক্ষের নির্দেশে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করা হয়। লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যে একটি সুড়ঙ্গ আছে যার ভেতর কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না বলে জানা যায়। স্থাপত্যবিদদের মতে এই পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ মনে করে এটি একটি জলধারার মুখ। এর ভেতরে একটি বড় চৌবাচ্চা রয়েছে। মুঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুড়ঙ্গ। যেহেতু সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু আছে। এই কারণেই এই সুড়ঙ্গ পথটি ঢাকার আদি বাসিন্দাদের কাছে এখনও রহস্যময়। কেল্লার দক্ষিণে আগে বেশ কয়েকটি সুড়ঙ্গের উপস্থিতি থাকলেও মূল সুড়ঙ্গটি লোহার গেট দিয়ে বন্ধ করে দেয়া আছে। পর্যটকরা বেড়াতে গেলে এই সুড়ঙ্গের গল্প অনেকেই শোনেন। বলা হয় এখান দিয়ে নাকি সুড়ঙ্গ পথ দিল্লি পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এটি যুদ্ধকালীন বা বিপদ মুহূর্তে সুবেদারদের নির্বিঘ্নে পালিয়ে যাবার পথ হিসেবে তৈরি করা হয়েছিল। ভারতের সব দুর্গে এরকম সুড়ঙ্গের ব্যবহার দেখা যায়। সাধারণত নদীর ধারের দুর্গের নকশায় সুড়ঙ্গটি তৈরির কৌশল ছিল যেন তাড়াতাড়ি দুর্গ থেকে নৌপথে যাওয়া যায়। তাই নির্দ্বিধায় বলা যায়, লালবাগ দুর্গের এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা ব্যতীত অন্য কোথাও শেষ হবার নয়। তবে এই রহস্যময় সুড়ঙ্গে কোনো মানুষ প্রবেশ করলে আর ফেরত আসে না। এর কারণ সুড়ঙ্গের ভেতর এতই অন্ধকার ছিল, আলোতেও সামান্য কিছু দেখা যায় না। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে 2টি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার 2টি কুকুরকে পাঠানো হয়েছিল, তখন শিকল আসলেও কুকুরগুলো ফেরত আসেনি। অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীর দেহের হাড় মাংস গলে যায়। আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতর প্রবেশ করে কোনো প্রাণীর পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। লোকমুখে শোনা যায় এই সুড়ঙ্গ দিয়ে পাশেই বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। সুড়ঙ্গ মুখ থেকে বেরিয়েই নৌকা উঠে যাওয়া যেত জঞ্জিরা প্রাসাদে। আবার নদীর বাতাস অনুভবের জন্য ওই সময়ের সেনাপতিরা এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। তবে এসব কথাকে শুধুই কল্পকাহিনী বলে দাবি করেছে লালবাগ কেল্লার কাস্টোডিয়ান কার্যালয়, কারণ এসব কথার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতেন তাদের পরাজয় কাছাকাছি, তখন তারা এই সুড়ঙ্গ দিয়ে দুর্গের দেয়াল পেরিয়ে পালিয়ে যেতেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে সুবেদার আজম শাহ 1678 সালে ঢাকায় সুবেদারদের স্থায়ী প্রাসাদ দুর্গ করার প্রথম উদ্যোগ নেন। অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে এর নির্মাণ কাজ শুরু করেন তিনি দুর্গের নামকরণ করেন কিল্লা আওরঙ্গাবাদ। কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ফেরত পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়।
এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা আসেন শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবির সঙ্গে শাহজাদা আজম শাহ বিয়ে ঠিক ছিল। আজম শাহ হবু শ্বশুরকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। শায়েস্তা খাঁ দুর্গের কাজ পুনরায় শুরু করেন, কিন্তু 1684 সালে তার অতি আদরের মেয়ে পরী বিবির আকস্মিক মৃত্যু হয়। এই ঘটনাকে অশুভ মনে করে দুর্গের প্রায় 12% সম্পন্ন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন শায়েস্তা খাঁ। এর পরিবর্তে নির্মাণ করেন চিত্তাকর্ষক পরী বিবির মাজার বা পরী বিবির সমাধিসৌধ। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পরে দুর্গটির জনপ্রিয়তা হ্রাস পায়। এর মূল কারণ হলো রাজধানীটি ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করা হয়েছিল। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পরে দুর্গটি পরিত্যক্ত হয়ে যায়। পরে 1844 সালে অঞ্চলটি আওরঙ্গাবাদকে প্রতিস্থাপন করে লালবাগ নামে পরিচিতি লাভ করে। লালবাগ কেল্লায় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণগুলোর মধ্যে একটি হলো জাদুঘর। এটি পূর্বে গভর্নর শায়েস্তা খানের বাসস্থান হিসেবে ব্যবহার হতো। এটি একটি দ্বিতল ভবন যা পশ্চিম প্রজেক্ট সংযুক্তিযুক্ত। এতে শ্রোতা হল এবং হাম্মামও রয়েছে। কেন্দ্রীয় হলের মাঝখানে একটি ডুবে শোভাময় ঝর্ণা রয়েছে। হাম্মামটি একটি গম্বুজ দ্বারা আচ্ছাদিত, যা মূলত এটিতে আলো এবং বায়ু চলাচলের জন্য খোলা ছিল। এটিতে একটি গাঁথনি ট্যাঙ্ক রয়েছে যা গোসলের জন্য ব্যবহার করা হতো। এছাড়াও সেখানে স্থান পেয়েছে মুঘল আমলে ব্যবহৃত 12 মডেলের রাইফেল, যা এখন নেই। হাতে লেখা কোরআন শরীফ যেন শিল্পীর আঁচড়ে আঁকা প্রতিটি আরবি হরফ। দেখে বোঝার উপায় নেই যে এটি হাতে লেখা। সুবেদারদের ঝাড়বাতিগুলো দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। এক অপরূপ সৌন্দর্য, সবখানে শৌখিনতার ছোঁয়া। মনে হবে সেটি আধুনিকতার সর্বশেষ সংস্করণ। খাবারে ব্যবহৃত সিরামিকের তৈজসপত্র নিয়ে আছে চমকপ্রদ তথ্য। খাদ্যে ভেজাল কিছু থাকলে ভেজাল উপকরণগুলো ওই থালা বাটিতে কালো রং ধারণ করত। গোসলখানাটিতে ছিল ঠান্ডা ও গরম পানির সুব্যবস্থা, ছিল পৃথক কাপড় পরিবর্তনের ঘর ও টয়লেট। গোসলে ব্যবহৃত পুরো ঘরটি টাইলস লাগানো। এখানেও নকশার অন্যান্য গাঁথনি দেখা যাচ্ছে। লালবাগ দুর্গটি মুঘল স্থাপত্যের অন্যতম কীর্তি। একটি ঐতিহাসিক প্রাচীন স্থাপনা হিসেবে এখনও দর্শকদের আকৃষ্ট করে। প্রতিদিন দেশ ও বিদেশের বহু দর্শক এটি দেখতে আসেন। তারা এই দুর্গটি নির্মাণ ও শৈল কারুকার্য দেখে মুগ্ধ হন। আওরঙ্গাবাদ কিভাবে লালবাগে রূপান্তরিত হলো এবং এর ইতিহাস বা কী তা জানতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমার মতামত থাকবে, পরিবার নিয়ে অবশ্যই এমন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন।